জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। জুলাই হত্যার অপরাধে শুধু শেখ হাসিনা নয়, পুরো আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না। বিচারের মধ্য দিয়ে দলটির দোসরদের নিষিদ্ধের দাবি জানান জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে এই অপরাধ, এই মানবতাবিরোধী অপরাধ গণহত্যার ইতিহাসে লেখা হয়ে থাকবে। এবং এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে। খুলনা নগরীর একটি কলোনিতে উচ্ছেদ অভিযানে নামে গৃহায়ণ ও গণপূর্ত। সকালে এর প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বাস্তুহারা লোকজন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এলাকাবাসীর। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। সকালে মুচগন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। ভেঙে দেয়া হয় উচ্ছেদ অভিযানের বুলডোজার গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে পুলিশ। এই সময় পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। প্রায় 2 ঘন্টা পর বেলা 11:30টার দিকে অভিযান স্থগিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর পরিস্থিতি শান্ত হয়। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন, তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তারা। শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মদিবস পালন করছে শিক্ষকরা। সকাল থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে ডাকা হয়েছে জরুরি সিন্ডিকেট সভা। এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশন ও আন্দোলনের মুখে গেল রাত 1টার দিকে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শনিবার শেষ রাত পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাসের অচলাবস্থা দেখা দিয়েছে, ঝিমিয়ে পড়েছে প্রচার প্রচারণা। এছাড়া নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন নিয়েও শঙ্কায় প্রার্থী ও ভোটাররা। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের লাঞ্ছিত করা, অফিসারদের লাঞ্ছিত করা, এটা একটা আমার মনে হয় যে রাষ্ট্রকে নস্যাৎ করার একটা ষড়যন্ত্র। কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না, তবে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। প্রার্থী হিসেবে আশঙ্কা করতেছি যে রাকসুটা আসলে মনে হচ্ছে না যে পূজার আগে কিংবা পূজার ছুটির আগে সম্ভব হবে। এটা টোটালি তাদের একটা ষড়যন্ত্র, কিভাবে আমাদের 35 বছর পর হতে যাওয়া রাকসু টোটালি বানচাল করা যায়। এ নিয়ে সবশেষ জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, সিন্ডিকেট সভা কখন অনুষ্ঠিত হবে এবং শিক্ষকদের কর্মবিরতিতে রাকসু নির্বাচনের প্রচারে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। পুতুল, এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের যে আজকের পূর্ণ দিবস কর্মবিরতি সেটি কিন্তু তারা পালন করছেন। এখন পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক যেসব কার্যক্রম আছে সেগুলো কিন্তু তারা বন্ধ রেখেছেন এবং আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি প্রার্থীদের মাঝে প্রচারণার এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। কিন্তু গতকাল থেকে যখন পোষ্য কোটার পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন, তখন তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে প্রচারণা বাদ দিয়ে এখানে অনেক প্রার্থী তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করে মূলত
পোষ্য কোটার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি জানান দেওয়ার জন্য। তারপর পরে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দীর্ঘ সময় ধরে তারা অবরুদ্ধ করে রাখেন এবং সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসনের সঙ্গে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটে এবং নির্বাচনকে ঘিরে আর মাত্র কয়েকদিন প্রার্থীরা প্রচারণার জন্য সময় পাবেন। ঠিক সেই সময়ের মধ্যে এখন দেখা যাচ্ছে যে খুবই মন্থর গতিতে সেই প্রচারণা কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কয়েকজন প্রার্থী শুধুমাত্র প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন এবং এখানে যারা শিক্ষার্থী তাদের সংখ্যাটাও আমরা ক্যাম্পাসে এখন খুবই কম দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থী এবং প্রার্থীদের মাঝে এখনো এক ধরনের সংখ্যা কাজ করছে, সেই সংখ্যাটা মূলত 25শে সেপ্টেম্বর আদৌ রাষ্ট্র নির্বাচন হবে কি না। তারা আসলে এখন যে জায়গাটিতে আছেন এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং এখানে শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থায় আছেন এবং তারা বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যে যদি রাষ্ট্র নির্বাচন না হয় তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ডাক দেবে এবং এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের যে দাবি, তাদের প্রাতিষ্ঠানিক যে সুবিধা সেটি যদি বহাল না রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাহলে তারা পূর্ণ দিবস কর্মবিরতির সঙ্গে সঙ্গে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার মতো তারা যে কর্মসূচি আছে সেগুলো তারা নেবেন বলে আমাদের জানিয়েছেন। এবং রাষ্ট্র নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা নিরসনের জন্য যে সিন্ডিকেট মিটিংটি ডাকা হয়েছে সেটি আজ বেলা ৩টা নাগাদ হওয়ার কথা আছে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে। পুতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। পোষ্য কোটা ইস্যু নিয়ে সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। 14 মাস পরেও জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাজকে মানুষ গ্রহণ করছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ডেইলি স্টার ভবনে আজিমুর রহমান কনফারেন্স হলে আয়োজিত গোলটেবিল সভায় ইনোভেশন কনসাল্টিং এর উদ্যোগে করা গবেষণা প্রতিবেদনের প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এলিট মিডিয়া কতটুক আসলে নিউট্রাল ভূমিকা পালন করছে, নাকি বায়াস, নাকি হোস্টাইল, এটা তো আমরা সত্যিকার অর্থে জানি না, বা কিছু কিছু রিপোর্ট পড়লে মনে হয় যে এটা উনি কিভাবে লেখেন। অনেকে আর দেখলাম যে অনেক হোস্টাইল রিমার্ক করছেন ইদানিং। তো আমরা তাদেরকে বলবো যে প্লিজ লুক এট দিস ডেটা, দেখেন এবং সবাই মিলে পুরো জাতি একসাথে মিলে লেটস হ্যাভ এ ভেরি গুড ইলেকশন। মাদক ও অস্ত্র পরিবহনের পাশাপাশি ব্যবসার অভিযোগে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে তেজগাঁও বিভাগের ডিসি জানান, শনিবার বিকেল থেকে জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করে পুলিশের শতাধিক কর্মী। এ সময় বিভিন্ন ধরনের মাদক জব্দের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল ও ধারালো অস্ত্র জব্দ করে অভিযান পরিচালনাকারী দলটি। এটি একটি ক্লুলেস হত্যার ঘটনা। এই ঘটনার রহস্য উদ্ঘাটন এই বাবুল তার স্ত্রী বিথি আক্তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে, 17 নম্বর সেক্টরে তখন ছিল। তিনি এবং তার সাথে থাকা আরো 3 জন লোক মিলে তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। মাদক ব্যবসায়ী, মাদক বিক্রেতা, অস্ত্রের যোগানদাতা, ককটেল সংরক্ষণকারী সহ আমরা বিভিন্ন অপরাধে জড়িত আমরা 40 জনকে সেখান থেকে আটক করি। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন 26 সেপ্টেম্বর। এছাড়া সফরকালে 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক সভায়ও অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন 4 রাজনৈতিক নেতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। 2রা অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
5 আগস্টের পর বিএনপির বিরুদ্ধে বেশি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সবাইকে এক সুতোয় বাঁধতে চেয়েছিলেন। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার অটুট রাখার জন্য একটা বড় ধরনের, আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সন্ধান। বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ইলেকট্রনিক বাস আনার ব্যাপারে নভেম্বরে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, যত দ্রুত সম্ভব রাস্তায় ইলেকট্রনিক বাস নামাতে মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে বাংলাদেশে আমার ধারণা আপনারা সকলেই মনে করেন ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কিচ্ছু নাই। There is nothing called a waste management system. What exists is আপনার বাসার থেকে একজন কেউ একটা কিছু টাকার বিনিময়ে এটা সংগ্রহ করে একটা কোথাও নিয়ে যায়, কই নিয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না। ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রচন্ড রকমের মিনেসে পরিণত হয়েছে। এইটাই বা আমার এই 54 বছর বসে থাকতে হইল কেন? এটা এনডিসির জন্য আমার বসে থাকতে হবে কেন? এটা আমি নিজে ডেভেলপ করলাম না কেন? তো এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর লক্ষ্যে এ মাসের মধ্যেই বই ছাপানোর দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ও অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, চলতি বছরের টিকাদান কর্মসূচির জন্য আপাতত ইউনিসেফ থেকে টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে। বলেছি যে এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কীরকম ছিল, কাগজের কী ছিল, প্লাস কারা একাধিক পাচ্ছে, ইসে করছে কিনা, মনোপলাইজ করছে কিনা, আমরা সেই কথাটা লিস্টটাকে আর যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তারপরে দেব টিকা আর কি। ওটা ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, ওটা কিসের জন্য চেয়েছে, 6 মাসের জন্য চেয়েছে, আমরা 3 মাসের জন্য বলেছি। ইউনিসেফের থ্রুতে দেবে, তবু আমরা বলেছি ইউনিসেফের সাথে নেগোশিয়েট করে ওদের কমিশনটা একটু কমানো যায় কিনা, 3 মাসের জন্য আপাতত আনো, আর বাকি 3 মাসের জন্য একটু কম্পিটিটিভ বিডিংয়ে যদি ইউনিসেফের মধ্যে যদি আমরা আরও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আনতে পারি, সেটা তাদেরকে এক্সপ্লোর করতে পারি। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গা উৎসবের দিন গণনা। ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে আবাহন ঘটেছে দেবী দুর্গার। পিতৃপক্ষের অবসানের পর সূচনা হয় দেবীপক্ষের। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্যই পৃথিবীতে এই দিনে অবতরণ করেন। মহালয়ার 7 দিন পর 28 সেপ্টেম্বর ষষ্ঠীতে দশভুজা দেবীর আমন্ত্রণ ও অধিবাসে শুরু হবে দুর্গা উৎসবের সূচনা। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। বছর পেরিয়ে আবারও মায়ের আগমনে প্রার্থনা করেন ভক্তরাও। এছাড়া পূজা উদযাপনে কোনো শঙ্কা নেই ও পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। স্থানীয় সময় বিকেলে আনুষ্ঠানিক এই ঘোষণা দিতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গেল জুলাই মাসে এই আভাস দিয়েছিলেন স্টারমার প্রশাসন। ব্রিটিশ সরকার জানায়, ইসরায়েল অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের প্রস্তাবে রাজি না হলে এবং শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করলে সেপ্টেম্বরে নিজেদের অবস্থান থেকে সরে আসবে যুক্তরাজ্য। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনকে। মূলত এটাই ছিল স্টারমার প্রশাসনের শেষ আলটিমেটাম। বার্তা সংস্থা বিবিসির দাবি, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের এমন অবস্থান ব্রিটিশ পররাষ্ট্র নীতির বড় পরিবর্তনের উদাহরণ। যদিও যুক্তরাজ্য সরকারের
এমন নীতি বদলের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। ক্ষোভ প্রকাশ করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সদস্যরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।